দেখো, আচ্ছা, যে বইটা আমি শেয়ার করছি দেখতে পাচ্ছ, ডান দিকে একটা বই শেয়ার করা আছে দেখতে পাচ্ছ? একটা বই শেয়ার করছি দেখতে পাচ্ছ, হ্যাঁ কিনা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। যে স্যার হ্যাঁ বইটা, স্যার। কোথায়? এই যে একটা বই শেয়ার করছি না দেখতে পাচ্ছ? স্যার, বই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি না বলি। স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে বইটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এইটা হচ্ছে প্রথম সূত্র, বৃদ্ধির আদৈচ্য। বৃদ্ধির আদৈচ্য সূত্রের অর্থ কি না, এটা হচ্ছে একটা সংজ্ঞা সূত্র। সংজ্ঞা সূত্র, এবং এর সংজ্ঞা সূত্র, তাই এর পদচ্ছেদ কি হবে? বৃদ্ধি আদৈচ্য, দুটো পদ, ঠিক আছে? এটাও হচ্ছে প্রথমার একবচন, আর এটাও প্রথমার একবচন, দুটি প্রথমার একবচন। তা এখানে সংজ্ঞা পদ হচ্ছে বৃদ্ধি, এবং সঙ্গী পদ হচ্ছে আদৈচ্য। মানে এই যে বৃদ্ধির আদৈচ্য, এই সূত্রে কোন সংজ্ঞা বিধান করা হচ্ছে না? বৃদ্ধি সংজ্ঞা। এই সূত্রেতে কোন সংজ্ঞা বিধান করা হচ্ছে না? বৃদ্ধি সংজ্ঞা, ঠিক আছে? তা বৃদ্ধি কাকে বলে? পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি কাকে বলে, বা বৃদ্ধি সংজ্ঞা কার হয়, কোনগুলোকে আমরা বৃদ্ধি বলে জানবো? তাহলে পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি একটি সংজ্ঞা। বৃদ্ধি সংজ্ঞা হয় কাদের? উত্তর দিচ্ছে আদৈচ্য এর বৃদ্ধি সংজ্ঞা হয়, ঠিক আছে? আদৈচ্য কি না, আদৈচ্য এটাকে ভাঙলে হবে আত এবং ঐচ্ছ। আত এবং ঐচ্ছ। তা আত ইজ ইকুয়াল টু আকার, ঐচ্ছ ইজ ইকুয়াল টু ওই এবং ঔকার। আত ইজ ইকুয়াল টু আকার, আর ঐচ্ছ ইজ ইকুয়াল টু ওই এবং ঔ। মানে ওই এবং ঔ, এই দুটোকে বলা হয় ঐচ্ছ। তাহলে দেখো, যদি তুমি বাড়িতে গিয়ে বলো মা বৃদ্ধি, বৃদ্ধি বলতে কি গো, না মা বলবেন যে বৃদ্ধি বলতে ওই যে বৃদ্ধি মানে বেড়ে ওঠা, বৃদ্ধি মানে বেড়ে ওঠা, এটা হচ্ছে বৃদ্ধি। তখন বলবে না, পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি আলাদা আছে জানো তো। তখন মা বলবে কি, পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি কি? বলছে দেখো, পাণিনীয় ব্যাকরণ অনুসারে না, না পাণিনীয় ব্যাকরণ পাণিনীয় অনুসারে আকার, ঐকার এবং ঔকার, এই তিনটি বর্ণকে বৃদ্ধি বলা হয়। পাণিনীয় ব্যাকরণ অনুসারে আকার, ঐকার, ঔকার, এই তিনটি বর্ণকে বৃদ্ধি বলা হয়, ঠিক আছে? তার মানে তাহলে পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি সংজ্ঞা কাদের হয়? বৃদ্ধি সংজ্ঞা কাদের হয় বলো? পাণিনীয় ব্যাকরণে বৃদ্ধি সংজ্ঞা কাদের হয়? আকার, আকার, ঐকার আর ঔকার। ঐকার, ঐকার। হুম, তাহলে সূত্রার্থ হচ্ছে ওইটাই। আহ, আকার, আকার, ঐকার এবং ঔকারের বৃদ্ধি সংজ্ঞা হয়ে থাকে, ঠিক আছে? আকার, ঐকার, ঔকার, এই তিনটি বর্ণের বৃদ্ধি সংজ্ঞা হয়ে থাকে, এটা হচ্ছে সূত্রার্থ। দুই কি সূত্র আছে? অদিং গুণঃ,
এটাও সংজ্ঞা সূত্র। এবং কি সংজ্ঞা বিধান করে? এটা হচ্ছে আগে যেমন সংজ্ঞা সূত্র, এটাকে বলতে পারি বৃদ্ধি সংজ্ঞা, বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক সূত্র। এটা কি? এটা হচ্ছে গুণসংজ্ঞা বিধায়ক সূত্র। এটা হচ্ছে বিধায়ক সূত্র। ঠিক আছে। তা পদচ্ছেদ কি? পদচ্ছেদ এটা হয়েই আছে। অদেং একটা পদ আর গুণ একটা পদ। না, গুণ এটা প্রথমার একবচন, ঠিক আছে, এবং অদেং এটাও প্রথমার একবচন। তা এখানে বলতে পারো যে অদেং এটা হচ্ছে সঙ্গী বাচক পদ এবং গুণঃ এটা হচ্ছে সংজ্ঞা বাচক পদ। তাহলে অদেংটা হচ্ছে সঙ্গীবাচক পদ এবং গুণ এটা সংজ্ঞাবাচক পদ। তাহলে এই সূত্র দ্বারা কোন সংজ্ঞা বিধান করা হয়? এই সূত্র দ্বারা গুণ সংজ্ঞা বিধান করা হয়। ঠিক আছে, গুণ সংজ্ঞা বিধান করা হয়। তা এখন সেম ভাবে যদি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো, মা গুণ কাকে বলে গো? আরে গুণ জানিস না? গুণ হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। গুণ ইজ এ ফিচার্স অফ ক্যারেক্টার, একটা চারিত্রিক বৈশিষ্ট্য। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কেউ যদি খারাপ কাজ করে সেটা তার খারাপ গুণ, যদি ভালো কাজ করে ভালো গুণ। তখন আরে ওটা তো লৌকিক ব্যবহার অনুসারে, ওটা লৌকিক ব্যবহার অনুসারে গুণ। কিন্তু পাণিনীয় ব্যাকরণ অনুসারে গুণ কি? পাণিনীয় ব্যাকরণ অনুসারে গুণ সংজ্ঞা কার হয়? তখন বলবে যে না, পাণিনীয় ব্যাকরণ অনুসারে গুণ সংজ্ঞা হয় অদেং, অদেং এর গুণ সংজ্ঞা হয়। ঠিক আছে। অদেং বলতে কি না, অত এবং এং, অত আর এং ইজ ইকুয়াল টু অদেং। ঠিক আছে না, অত ইজ ইকুয়াল টু অকার, এং ইজ ইকুয়াল টু একার ওইকার, সরি ওকার। তাহলে অত ইজ ইকুয়াল টু অকার, এং ইজ ইকুয়াল টু একার এবং ওকার। এই তিনটে হচ্ছে অদেং। মানে অদেং পদের দ্বারা দেখো, এই যে এং ইজ ইকুয়াল টু একার এবং ওকার কিভাবে পাচ্ছি বুঝতে পেরেছো না বুঝতে পারছো না? এং ইজ ইকুয়াল টু একার আর ওকার কিভাবে পাচ্ছি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারো? সায়ন্তিকা বা পল্লবী বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? না স্যার। দেখো, অ ই উন, রি রিলিক, এ ওং, ওই ওই ঔচ। প্রত্যাহার নির্ণয় শিখিয়েছিলাম কি করে প্রত্যাহার হবে। অন বলতে কি কি বর্ণ বলো? অন বলতে কি কি বর্ণ? ও ই উ। অ ই উ। অক বলতে কি কি বর্ণ? ও ই উ রিলি। অ ই উ রি রি। আচ্ছা, এং বলতে কি কি বর্ণ? এং এ ও। এ ও। আচ্ছা, ওইচ বলতে কি কি বর্ণ? ওই ও। ওই ও। দেখো পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। এইগুলো একটা একটা প্রত্যাহার, এইগুলো একটা একটা প্রত্যাহার। এং ওইচ একটা একটা প্রত্যাহার, আর কিছু না। আমি বলেছিলাম যে যে ওই সূত্রগুলো মুখস্থ রাখবে, অ ই উন রিলিক এবং ওয়চ, এই সূত্রগুলো যার যত ভালো মুখস্থ থাকবে এবং যে প্রত্যাহার তাড়াতাড়ি মাথায় আনতে পারবে, সে ভালো ব্যাকরণ বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে ওয়চ আর এং। তাহলে এং বলতে একার ওকার। তাহলে অতএব অদেং বলতে কিনা, অদেং বলতে হচ্ছে একার ওকার। অত অকার, এং একার ওকার।
এখন তাহলে সূত্রার্থ কি? এই সূত্রের অর্থ কি? পাণিনীয় ব্যাকরণ অনুসারে অকার, একার এবং ওকারের গুণ সংজ্ঞা হয়। পাণিনীয় ব্যাকরণ অনুসারে অকার, একার, ওকার এই তিনটে বর্ণের গুণ সংজ্ঞা হয়। মানে পাণিনীয় ব্যাকরণে গুণ বললেই, যখনই গুণ বলবে তখনই কিন্তু অকার, একার, ওকার এই তিনটের জ্ঞান হতে হবে। গুণ ইজ ইকুয়াল টু অ, এ, ও। বৃদ্ধি ইজ ইকুয়াল টু আ, ঐ, ও। ঠিক আছে, গুণ ইজ ইকুয়াল টু অ, এ, ও, আর বৃদ্ধি ইজ ইকুয়াল টু আ, ঐ, ও এই তিনটে বর্ণ। পরবর্তী সূত্র কি আছে? ভুবাদয় ধাতবঃ। 3 ভুবাদয় ধাতবঃ। কি বলছে? পদচ্ছেদ কি হবে না? ভুবাদয়, এটা হচ্ছে প্রথমা বিভক্তির বহুবচন, এবং ধাতবঃ এটাও 1/3। ঠিক আছে, আর ভুবাদয় ধাতবঃ এখানে কি বলছে দেখো, যে এই যে ভূ ধাতু, এরকম ধাতু আছে না, ভূ ধাতু, এদ ধাতু, গম ধাতু, এরকম মোট প্রায় 2000টা ধাতু আছে। 2000। তা এই 2000টা ধাতুকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম? এই 2000টা ধাতুকে 10টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তা এই 10টা ভাগ মানে গণ, 10টা গণে ভাগ করা হয়েছে। এরকম আছে গণ, যে এরকম আছে ভুয়াদিগণ, তুদাদিগণ, স্বাদিগণ, জুহত্যাদিগণ, তারপরে চূড়াদিগণ, তনাদিগণ। কটা হলো? 1 2 3 4 5 6 হচ্ছে যে রুধাদিগণ, তারপরে অদাদিগণ, ক্রয়াদিগণ, আর একটা দিবাদিগণ। এরকম 10টা গণ আছে। এই 2000টা ধাতুকে এই 10টা গণের মধ্যে ঢোকানো আছে। 2000টা ধাতু, এই 2000টা ধাতুকে এই 10টা গণের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে। তার মধ্যে প্রথম মানে সব থেকে প্রসিদ্ধ গণ হচ্ছে ভুয়াদিগণ, ভাদিগণ। ঠিক আছে, এই ভুয়াদিগণের মধ্যে ভূধাতু আছে। যেমন ভবতি ভবত ভবন্তি করি, ভবতি ভবতঃ ভবন্তি, এইটা ভাদিগণে আছে। ঠিক আছে, ভাদিগণের মধ্যে ভূধাতু আছে। এখন এই যে ভাদিগণের মধ্যে ভূধাতু আছে, ঠিক আছে, তা এই যে ভাদিগণে যেগুলো গৃহীত হয়েছে, মানে ভূপ্রভৃতি মানে সমস্ত গণের কথাই বলছি। তুদাদিগণ, স্বাদিগণ, জুহত্যাদিগণ, চূড়াদিগণ, তনাদিগণ, সবিগণ। এই প্রত্যেকটা গণে যেগুলো গৃহীত হয়েছে, মানে ভূ, গম, এদ, এইগুলো যখন ক্রিয়ার বাচক হবে, মানে এইগুলো যখন একটা ক্রিয়াকে প্রকাশ করবে, তখন তাদের ধাতু সংজ্ঞা হবে। কি বললাম? যে তার মানে
মানে ভূ প্রভৃতি গণে, মানে মানে ভাদি প্রভৃতি গণে ভাদি তুদাদি স্বাদি জুহত্যাদি চুরাদি এই সমস্ত গণগুলিতে এমন কিছু শব্দ আছে যেগুলো ক্রিয়ার বাচক নয়, মানে যেগুলো ক্রিয়াকে প্রকাশ করে না। মানে এটা হচ্ছে বক্তব্য, যেগুলো ক্রিয়াকে প্রকাশ করে না। কি বললাম? ভুয়াদি তুদাদি স্বাদি জুহত্যাদি এইরকম কতকগুলো গণ আছে যেখানে অনেক ধাতু আছে, বা গম ভূ পট সেব খাদ এরকম আছে, যেগুলো ক্রিয়াকে প্রকাশ করে, মানে একটা ক্রিয়া ক্রিয়া ক্রিয়াকে প্রকাশ করে, সেটা হবে ধাতু। আর যেগুলো ক্রিয়াকে প্রকাশ করে না সে ধাতু হবে না। তার মানে কি, ভূ প্রভৃতি মানে ধাতু হতে গেলে দুটো কন্ডিশন, ধাতু হওয়ার দুটি শর্ত কি? ভুয়াদি প্রভৃতি গণে পঠিত হতে হবে প্রথম শর্ত, এবং তাকে ক্রিয়ার বাচক হতে হবে। ক্রিয়ার বাচক হতে হবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি বললাম? তাহলে কি বললাম? যে ধাতু হওয়ার দুটো শর্ত, মানে যে কোনো ধাতু, যে কোনো শব্দ ধাতু হতে পারে না, তার দুটো শর্ত আছে। একটা হচ্ছে তাকে ভাদিগণে পঠিত হতে হবে, অথবা ক্রিয়ার বাচক হতে হবে। ধরো একটা শর্ত মিলল যে ভাদিগণে পঠিত কিন্তু ক্রিয়ার বাচক নয়, সেটা কিন্তু হবে না। আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা শব্দ হচ্ছে হিরুক। হিরুক এটা অব্যয়, হিরুক এটা অব্যয়, ঠিক আছে? এখন এটা 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 হচ্ছে, এর অর্থ হচ্ছে যে বর্জন ক্রিয়া, এটা বর্জন ক্রিয়া। মানে হিরুকের অর্থ হচ্ছে বর্জন, তাহলে বর্জন একটা ক্রিয়া, তাহলে এটা তো ক্রিয়ার বাচক, মানে হিরুক একটা অব্যয় এবং এর অর্থ হচ্ছে বর্জন, তাহলে এটা একটা বর্জন ক্রিয়াকে প্রকাশ করছে, এটা ক্রিয়াকে প্রকাশ করছে। তাহলে দ্বিতীয় শর্তটা মিলছে, কিন্তু হিরুকটা কোনো গণে পঠিত নয়, ভূ প্রভৃতি গণে পঠিত নয়, সরি ভাদি প্রভৃতি গণে পঠিত নয়। তাহলে কি ধাতু বলা যাবে? হিরুককে ধাতু বলা যাবে, হ্যাঁ কি না? না স্যার, বলা যাবে না। না স্যার। আর একটা আছে যে ইয়া, এটা 10টি গণের মধ্যে একটিতে অন্তর্গত, কিন্তু এটি ক্রিয়ার বাচক নয়। তাহলে কি ধাতু বলবো? না। না, দুটোই ফুলফিল হতে হবে। তাকে ভাদি প্রভৃতি গণে পঠিত হতে হবে, আবার তাকে তাকে ক্রিয়ার বাচকও হতে হবে, তবে সেটা ধাতু হবে, ঠিক আছে? তাই দেখো বলছে যে সূত্রের যে বৃত্তি আছে, দেখো বৃত্তি কি বলছে, দেখো যে ক্রিয়াবাচিনো ভুয়াদয়, ক্রিয়াবাচিনো মানে সূত্রার্থ কি, যে ক্রিয়ার বাচক এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্গত যে ভূ প্রভৃতি শব্দ স্বরূপ তার ধাতু সংজ্ঞা হবে। দেখো বোঝা গেল? ক্রিয়ার বাচক হতে হবে এবং ভুয়াদি প্রভৃতি গণে অন্তর্গত হতে হবে, তবেই ভূ প্রভৃতির শব্দস্বরূপ তো ধাতু সংজ্ঞা হবে, বা ভূ প্রভৃতির ধাতু সংজ্ঞা হবে, ঠিক আছে? ভূ প্রভৃতির ধাতু সংজ্ঞা হবে।
পরবর্তী। বোঝা গেল তো? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। সূত্র 4 কি আছে? আচ্ছা, এবারে চলে যাবে একবারে যেটা ইম্পর্টেন্ট, উপসর্গাः ক্রিয়ায়োগে। পদচ্ছেদ কি যে উপসর্গাः, এটা হচ্ছে প্রথমার বহুবচন, ক্রিয়ায়োগে সপ্তমীর একবচন। উপসর্গাः ক্রিয়ায়োগে, এটা সংজ্ঞাসূত্র। উপসর্গ সংজ্ঞা বিধায়ক সূত্র, আগেরটাও ছিল সংজ্ঞাসূত্র। ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে না? এটা হচ্ছে উপসর্গ সংজ্ঞা। উপসর্গ কাদের হয় এটা সহজ। আচ্ছা, উপসর্গ আছে কি কি? এটা হচ্ছে এইরকম অর্থ, সূত্রার্থ, বা এখানে সরি এখানে কি হবে, সংজ্ঞাবাচক পদ উপসর্গ, সঙ্গীবাচক পদ ক্রিয়ায়োগে, ঠিক আছে? তাই এখানে বক্তব্য যে কি বক্তব্য এখানে, সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তার উপসর্গ সংজ্ঞা হবে। প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তাদের, তার নয় তাদের, তখন তাদের উপসর্গ সংজ্ঞা হবে। যেমন প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তাদের উপসর্গ সংজ্ঞা হবে না, ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে মিন্স, আচ্ছা প্রভৃতি কোনগুলি? পরা, অনু, অব, নিস, নির, দুস, দূর, অতি, সু, নি, অব, নবরে লিখেছি, আং, অধি, অপি, উদ, অভি, প্রতি, পরি, উপ। কটা হয়েছে দেখো তো, কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। সম প্রপরা, অপসম, অনু, অব, নিস, নির, দুস, দূর, বি, আং, নি দিয়েছি, নি, অনলি নি, অধি, অপি, অতি, সু, অভি, অতি, সু। এইগুলো হচ্ছে উপসর্গ, ঠিক আছে? যে লিখলাম এই যে উপসর্গ, মানে এইগুলো হচ্ছে প্রভৃতি, সরি এগুলো হচ্ছে প্রভৃতি, এইগুলো হচ্ছে প্রভৃতি। তা এইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন উপসর্গ সংজ্ঞা হবে। সাপোজ ধরো
উদাহরণ কি হবে? ধরো বললাম যে ভবতি, বা এরকম নয়, যখন বললাম যে অনু, এই অবস্থায় উপসর্গ সংজ্ঞা হবে কি? হ্যাঁ কি না? কোন অবস্থায় হবে উপসর্গ সংজ্ঞা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে অনু একটা হচ্ছে, অনু স্যার হবে না, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে হ্যাঁ হবে। দেখো এই যে অনু, আমি একে নিয়েছি, যে অনু আছে এটা নিয়েছি, তাহলে এই অনু যখন কেবলমাত্র অনু এটা থাকবে, তখন কিন্তু এর উপসর্গ সংজ্ঞা হবে না। কেন হবে না? এই প্রভৃতি যেগুলো আছে এইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, এইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখনই কিন্তু হবে। এই যে দেখো এখানে ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে অনুভবতি, এখানে কিন্তু উপসর্গ সংজ্ঞা হবে। এই অবস্থায় উপসর্গ সংজ্ঞা হবে, কিন্তু পূর্ব অবস্থায় হবে না। অনু এই অবস্থায় হবে না, কিন্তু অনুভবতি এখানে হবে। বা যদি বলা হয় যে পরাজয়তি, এই অবস্থায় উপসর্গ সংজ্ঞা হবে। কিন্তু পূর্বের অবস্থায় হবে না, ঠিক আছে? এখানে কিন্তু হবে না, মাথায় রাখা যেন। তার মানে প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখনই কিন্তু তাদের উপসর্গ সংজ্ঞা হবে, অন্যথা হবে না। পরবর্তী গতিশ্চ, গতি সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে না? পদচ্ছেদ কি? গতিহি চ, এটা অন্য কিছু অর্থ নয়, সেম অর্থ, আগের মতোই অর্থ না। প্রভৃতি যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তাদের উপসর্গ সংজ্ঞাও হবে, একই সঙ্গে গতি সংজ্ঞাও হবে। মানে ওই প্রথমে উপসর্গাহ ক্রিয়ায়োগে এই সূত্র দিয়ে প্রথমে উপসর্গ সংজ্ঞা হবে, পরে আবার গতিশ্চ এই সূত্র দিয়ে গতি সংজ্ঞা হবে, ঠিক আছে? মানে ওই একই কন্ডিশন, ক্রিয়ার সঙ্গে যুক্ত হলেই তাদের উপসর্গ সংজ্ঞা হবে, গতি সংজ্ঞা হবে। বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যালো? গতি বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে স্যার? উপসর্গ সংজ্ঞা যার হলো, গতি সংজ্ঞাও তারই হলো। উপসর্গ সংজ্ঞা কার হলো? উপসর্গ সংজ্ঞা কার হলো? এটা হচ্ছে উপসর্গ হলো, অনুটা হলো, এখানে পরাটা হলো, তাই না? মানে এই যে হ্যাঁ স্যার। এই প্রত্যেকটা যখন একটা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন এইগুলোর নামকরণ হয়ে যাবে উপসর্গ। প্র, পরা, অনু, অব, নিস, নির, এইগুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন এইগুলোকে আমরা উপসর্গ বলে জানবো। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একই সঙ্গে ওই উপসর্গ হওয়ার সঙ্গে সঙ্গে গতিশ্চ এই সূত্র দিয়ে ওদের গতি সংজ্ঞাও হবে। মানে যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে ওদের গতি সংজ্ঞা হয়ে যাবে। মানে একই বস্তুর দুটো নাম হয় না, একটা ডাক নাম, একটা মানে ডকুমেন্টের নাম, সেরকম এখানে ডাক নাম ডকুমেন্টের নাম কিছু নেই, বা এখানে দুটোই সেম। প্র এর উপসর্গ সংজ্ঞা হবে, গতি সংজ্ঞাও হবে, পরা এর গতি সংজ্ঞাও হবে, উপসর্গ সংজ্ঞাও হবে। বোঝা গেল? বিশ্বরূপ গেছে? হ্যাঁ স্যার। পরবর্তী 7
বিরামো অবসানম। কি বক্তব্য বিরাম অবসানম? সবগুলো হবে না মনে হচ্ছে আজকে, হয়ে যেত। আমার টাইম দেবে, আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? আমি 5 মিনিট আমি একটু ইয়ে নেব, কেন নেব তাও বলছি। বিরাম অবসানম, পদচ্ছেদ কি? এটা হচ্ছে, এটাও সংজ্ঞাসূত্র বলতে পারো। বিরামঃ অবসানম, সংজ্ঞাসূত্র, বাট অবসান সংজ্ঞা বিধায়ক সূত্র, অবসান সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে? বিরাম অবসানম, বিরামঃ অবসানম। কি বক্তব্য? না, বক্তব্য হচ্ছে যে বিরামঃ অবসানম, বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে তোমার এক এক এবং সংজ্ঞাবাচক পদ, আর এটাও এক এক এটা সঙ্গীবাচক পদ, ঠিক আছে? তা এখানে অর্থ কি? সূত্রার্থ হচ্ছে বর্ণের যেখানে বর্ণের অভাব, যার পরে বর্ণের অভাব, এই উভয়ের অবসান সংজ্ঞা হয়। যেখানে বর্ণের অভাব, এই দুটোকে মার্ক করো, যেখানে এবং যার পরে। দেখিয়ে দিচ্ছি, যেখানে বর্ণের অভাব, যার পরে বর্ণের অভাব, এই উভয়ের অবসান সংজ্ঞা হয়। দেখো, আমরা প্রক্রিয়া করতে গিয়ে শিখব রাম শব্দের প্রথম আর একবচন কি? রাম শব্দ তার প্রথম আর একবচন কি? রামঃ। রামঃ। এটা কিভাবে হয় জানো? দেখো, রাম এটা হচ্ছে প্রাতিপদিক, আর এর সঙ্গে যুক্ত হয় সু, এটা হচ্ছে প্রত্যয়, মানে সু হচ্ছে প্রত্যয়। তাহলে রাম শব্দের সঙ্গে সু যুক্ত হয়, সু প্রত্যয়, তাহলে রাম সু। সু একটা প্রত্যয় বললাম, সু একটা প্রত্যয় বললাম তো নাকি? হ্যালো, রেসপন্স করবে। সু একটা প্রত্যয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যয় ইজ ইকুয়াল টু উপদেশ, মনে করে দেখো, প্রত্যয় ইজ ইকুয়াল টু উপদেশ, হ্যাঁ কি না? আগম প্রত্যয়াদেশা উপদেশা প্রকৃতিতে ছিল না? প্রত্যয় ইজ ইকুয়াল টু উপদেশ, মনে আছে? উপদেশ কি কি? ধাতু, সূত্র, গণ, উনাদি, বাচ্য, লিঙ্গ, অনুশাসন, আগম প্রত্যয় আদেশ, মনে আছে? আগম প্রত্যয় আদেশ, প্রত্যয় ইজ ইকুয়াল টু উপদেশ। উপদেশের মধ্যে বিদ্যমান যে অচ, উপদেশের মধ্যে বিদ্যমান যে অনুনাসিক অচ, তার ইৎসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? উপদেশের মধ্যে বিদ্যমান যে অনুনাসিক অচ, তার ইৎসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? উপদেশে অজনুনাসিক ইত। উপদেশে জনুনাসিক ইত, এই সূত্র দিয়ে। তাহলে উপদেশে জনুনাসিক ইত, এই সূত্র ইৎসংজ্ঞা হবে। ইৎসংজ্ঞা হলে তৎসিল উপদে লোপ হয়ে যাবে, মানে উকারের এখানে ইৎসংজ্ঞা হবে, তৎসিল উপদে লোপ হয়ে যাবে, দিয়ে রাম স এরকম থাকলো, রামস, রামস, রামস। একটা সূত্র আছে সসজুষ রুহু, এর অর্থ হচ্ছে যে পদান্তে বিদ্যমান সকারের স্থানে রু আদেশ হবে।
পদান্তে বিদ্যমান সকারের স্থানে রু হবে, ঠিক আছে, রু হবে। তাহলে পদান্তে মানে রামস একটা পদ, তার অন্তে সকার আছে, তার স্থানে রু হয়ে যাবে, রামরু হলো। এই রামরু হচ্ছে আদেশ, মানে রুটা হচ্ছে আদেশ, রুটা আদেশ, কেননা সকারের স্থানে এসছে, রুটা আদেশ। আগম প্রত্যয় আদেশ, তাহলে আদেশও একটা উপদেশ, আদেশ ও উপদেশ, এখানেও সে উপদেশে জনুনাসিক ঈদ করে ওই উকার ঈদ সংজ্ঞা হবে, তস্যে লোপদে লোপ হয়ে যাবে। তাহলে রাম রামর, রামর এরকম হয়ে গেল। আচ্ছা দেখো তো, এই যে রয়ের পরে কোনো বর্ণ আছে, মানে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা কোনো বর্ণ আছে এখানে, রয়ের পরে যে ব্ল্যাঙ্ক স্পেসটা এখানে কোনো বর্ণ আছে, হ্যাঁ কি না? বর্ণ আছে না নাকি? স্যার। দেখো কি লিখেছি, যেখানে বর্ণের অভাব, মানে এই ব্ল্যাঙ্ক স্পেসটায় কোনো বর্ণ নেই, তার মানে বর্ণের অভাব আছে, হ্যাঁ কি না? ব্ল্যাঙ্ক স্পেসটায় কোনো বর্ণ নেই, তার মানে বর্ণের অভাব আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, অভাব আছে। তাহলে যেখানে বর্ণের অভাব, তার কি সংজ্ঞা হবে? যেখানে বর্ণের অবসান সংজ্ঞা। হ্যাঁ, কি সংজ্ঞা? অবসান সংজ্ঞা। অবসান সংজ্ঞা হবে একদম। আর একটা কন্ডিশন আছে দেখো, যার পরে বর্ণের অভাব, এই উভয়ের অবসান সংজ্ঞা হয়। যেখানে বর্ণের অভাব, যেখানে মানে যে স্থানে বর্ণ নেই তার অবসান সংজ্ঞা হয়, এবং যার পরে বর্ণের অভাব, এখানে এখানে বর্ণের অভাবটা কার পরে? এই যে বর্ণের অভাবটা কার পরে? বর্ণের অভাবটা কার পরে? রয়ের পরে, হ্যাঁ বলো। রয়ের পরে। রয়ের পরে, অতএব যার পরে বর্ণের অভাব তারও অবসান সংজ্ঞা হবে, মানে রয়েরও অবসান সংজ্ঞা হবে। তাহলে এখানে কার কার অবসান সংজ্ঞা হলো? রকারের হলো, এবং যে ব্ল্যাঙ্ক স্পেসটা তার হলো, ঠিক আছে। অতএব প্রস্তুত সূত্রানুসারে রকারের অবসান সংজ্ঞা হলো হবে একই সাথে ফাঁকা জায়গাটির যেখানে বর্ণের অভাব রয়েছে তারও অবসান সংজ্ঞা হবে। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল, হ্যাঁ কি না? কারোর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? বোঝা গেল, হ্যাঁ কি না? যা, বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ আমার স্যার, কথা বুঝতে আমার কথা পেরেছি। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। তা কেউ রেসপন্স করছে না, বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে নাকি? বাকিদেরকে বলছি, বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে রেসপন্স করছে না কেউ? স্নেহা, সুরচিতা, অঞ্জনা, বিশ্বরূপ, বিশ্ব বলছে, পারমিতা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, পরহ সন্নিকর্ষঃ সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা, এটাও সংজ্ঞাসূত্র এবং সংহিতা সংজ্ঞা বিধায়ক। পরহ সন্নিকর্ষঃ সংহিতা কি বলছে না,
পদচ্ছেদ কি? পরহ এক এক, সন্নিকর্ষহ এক এক, তিনটি এক এক, ঠিক আছে। এখানে এটা হচ্ছে সংজ্ঞাবাচক পদ। বাকি হলো সঙ্গীবাচক। তা সূত্রার্থ কি? বর্ণদ্বয়ের যে অতিশয়িত সন্নিধি বা নৈকট্য তাকে বলে সংহিতা। বর্ণদ্বয়ের যে অতিশয়িত সন্নিধি, সন্নিধি মানে নৈকট্য, নৈকট্য মানে নিকটে অবস্থান, নৈকট্য মানে নিকটে অবস্থান। তাহলে বর্ণদ্বয়ের যে অতিশয়িত সন্নিধি মানে দুটো বর্ণ যখন অত্যন্ত কাছাকাছি ভাবে অবস্থান করে তাকে বলা হয়, তাদের সংহিতা সংজ্ঞা হয়। দুটি বর্ণ যখন অত্যন্ত নিকটে অবস্থান করে সেই বর্ণ দুটির সংহিতা সংজ্ঞা হয়, সংহিতা সংজ্ঞা। উদাহরণ কি হবে? যে নর ইন্দ্র, ইন্দ্র, এখানে ভেবে দেখো মানে অতিশয়িত সন্নিধি বা অত্যন্ত নিকটে অবস্থান বলতে এটা মানে ওই দুটো বর্ণের মাঝে আর কোনো বর্ণ থাকবে না, ওই দুটি বর্ণের মাঝে আর কোনো বর্ণ থাকবে না। দেখো এই যে অকার আর ইকার, এদের মাঝে কোনো বর্ণ আছে কি? অকার এবং ইকার এদের মাঝে কোনো বর্ণ আছে? না না স্যার। স্যার। তার মানে এই দুটি বর্ণ অত্যন্ত নিকটে অবস্থান করছে। নিকটে মানে কাছাকাছি হবে এমন নয়, মানে যদি এরকম দূরেও হয় এরকম কোনো ব্যাপার নেই। আর নিকটে বলতে এরকম যে একবারে একবারে টাচেবেল যে ব্যাপারটা এরকমও নয়, ঠিক আছে। যা কোথায় গেল? এরকম নয়। নিকটে মানে ওদের মাঝে কোনো গ্যাপ থাকবে না, এটা বুঝতে হবে, মাঝে আর কোনো ব্যবধান থাকবে না, এটা বুঝতে হবে। তাহলে যখন বর্ণদ্বয়ের মধ্যে অতিশয়িত সন্নিধি হয় বা নৈকট্য থাকে, বর্ণদ্বয়ের যে অতিশয়িত সন্নিধি বা নৈকট্য তাকে বলা হয় সংহিতা, বা ওই তাকে সংহিতা বলে, তাকে বলে সংহিতা, বা ওই বর্ণদ্বয়ের সংহিতা সংজ্ঞা হয়, ওই বর্ণদ্বয়ের সংহিতা সংজ্ঞা হয়, ঠিক আছে। বা ওই বর্ণদ্বয়ের সংহিতা সংজ্ঞা হয়, এটা হচ্ছে বক্তব্য। তাহলে এদের সংহিতা হলে কি হবে? নরযুক্ত ইন্দ্র যোগ হলে কি হবে? নরেন্দ্র, নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র, এই হচ্ছে ব্যাপার। দেখো এতটা বোঝা গেল।